মানে ভাবটা হচ্ছে যে আমেরিকা ইরানের উপর বোমা চালাবে এবং ইরান কিছুই করতে পারবে না। ইরানও বলে দিয়েছে যে আমেরিকার সাথে একতরফা চুক্তি করার দিন শেষ। মানে যুদ্ধের সময় যেভাবে হরমুজ প্রণালী বন্ধ হয়েছিল ঠিক সেভাবে তারা হরমুজ প্রণালীকে বন্ধ ঘোষণা করেছে। আত্মরক্ষার অধিকার ইরানের নেই এমন একটা ভাব সৃষ্টি হলো দুনিয়ায়। ট্রাম্প যদি আততায়ীর হাতে নিহত হন তাহলে কোনো তদন্তের আগেই সবাই ধরে নেবে যেটা ইরান করেছে। ইসরায়েল এক ধরনের মানে আইনের ঊর্ধ্বে কাজ করে। একটা চুক্তিতে স্বাক্ষর করে কিন্তু চুক্তি মানার কোনো দায় দায়িত্ব সে না, ওটা মানার দায় দায়িত্ব অন্য পক্ষের। ইসরায়েলের প্রতি বিরূপ নেতিবাচক মনোভাব সেটা এখন সংখ্যাগরিষ্ঠ আমেরিকানদের মধ্যে চলে এসছে। প্যারিসে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা, জেনেভায় দুপক্ষের সমঝোতা সই, তারপরও মধ্যপ্রাচ্যে নতুন করে রণদামামা বাজছে এবং যথারীতি একে অপরের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ করছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ বিষয়ে আমরা কথা বলবো বিবিসি বাংলার সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিশ্লেষক সাবির মোস্তফার সঙ্গে। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ আবার শুরু হয়ে গেল। কে শুরু করলো? যুক্তরাষ্ট্র বলছে ইরান আগে আক্রমণ করেছে রণতরীতে, তার পাল্টা আক্রমণ করেছে। ইরান বলছে না, যুক্তরাষ্ট্র আগে আক্রমণ করেছে তাদের, এবং এ কারণে তারা মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটি আছে বিভিন্ন স্থাপনা সেখানে আক্রমণ করেছে। তাহলে কি পুরোপুরি যুদ্ধটা শুরু হলো আবার? না, আপনি এখনো বলতে পারবো না আমরা যে যুদ্ধটা পুরোদমে শুরু হয়েছে, কিন্তু যা ঘটনা ঘটছে গত ৩-৪ দিন ধরে তা দেখে মনে হচ্ছে যে যে সমঝোতা স্মারক এই দুই দেশ জুন মাসের ১৭ তারিখে সই করে সেই স্মারক বোধহয় প্রায় মৃত হয়ে, মানে প্রায় তার মৃত্যু হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলে দিয়েছে যে যুদ্ধবিরতি শেষ এবং তাদের সাথে আর কোনো আলোচনা হবে না, কোনো সমঝোতা হবে না। আর ইরানও বলে দিয়েছে যে আমেরিকার সাথে একতরফা চুক্তি করার দিন শেষ এবং আমেরিকাকে এখন একটা মূল্য দিতে হবে, না হলে তাদের সাথে কোনো চুক্তি হবে না। অর্থাৎ দুই দেশই এখন এমন একটা অবস্থানে গেছে যে তারা এই সমঝোতা স্মারকের ভিত্তিতে আর এক কদম আগাতে চাচ্ছে না এবং এক ধরনের যুদ্ধাবস্থা, কিন্তু ঠিক যুদ্ধাবস্থা না। এটা হচ্ছে পাল্টাপাল্টি হামলা চলছে সীমিত আকারে এবং আমেরিকাও সীমিত আকারে হামলা চলছে, যদিও তাদের সীমিত আকার হচ্ছে অনেক বড়। অন্যদিকে ইরানও সীমিত আকারে তাদের পাল্টা হামলাগুলো চালাচ্ছে। কাজেই এটা একটা এমন পর্যায়ে আছে যে যে কোনো সময় এটা আরো ব্যাপক আকার ধারণ করতে পারে। সবাই এখন একটু আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে শান্তি চুক্তির পথে যেভাবে যাওয়া হচ্ছিল সেই শান্তি চুক্তির রাস্তাটা একেবারে মানে আপাতত বন্ধ হয়ে গেল এবং এখন মানে যে কোনো কিছু ঘটতে পারে। যুদ্ধ বন্ধে কূটনীতিকদের দৌড়ঝাঁপ কেমন আছে? এর আগে তো কাতারে বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক এই ওমানে হচ্ছিল। ইরান, ওমান, কাতার এদের মধ্যে একটা বৈঠক হচ্ছিল হরমুজ প্রণালী কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, মানে জাহাজ যাতে অবাধে চলাফেরা করতে পারে সেই নিয়ে আলাপ হচ্ছিল এবং কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল সেখানে। তো ইরান সেখানে বলে যে আমরা এইসব প্রস্তাবে রাজি হব কিনা সেটা তেহরানে গিয়ে আমাদের কর্মকর্তাদের সাথে, নেতাদের সাথে আলাপ করে জানাবো। তো এখন এরই মধ্যে আবার কিন্তু ট্রাম্প একটা ঘোষণা দিয়েছিল যে ইরানকে শনিবারের মধ্যে পাবলিকলি জনসমক্ষে ঘোষণা দিতে হবে যে তারা হরমুজ প্রণালীতে কোনো বাধা সৃষ্টি করবে না, সেখানে অবাধে জাহাজ চলাফেরা করবে। তো ইরান যেটা করলো, তাদের ডেলিগেশন ওমান থেকে ফিরে আসার পর ঘোষণা দিল যে হরমুজ প্রণালী এখন পুরোপুরি আবার বন্ধ হয়ে গেল। মানে যুদ্ধের সময় যেভাবে হরমুজ প্রণালী বন্ধ হয়েছিল ঠিক সেভাবে তারা হরমুজ প্রণালীকে বন্ধ ঘোষণা করেছে। কাজেই ইরান ১ ইঞ্চি ছাড় দেবে না এবং আমেরিকা মনে করে যে এটা যতদিন চলবে ততদিন ইরানের বিভিন্ন জায়গায়, বিশেষ করে তার যে উপকূল এলাকায় হরমুজ প্রণালীর আশেপাশে যেই সামরিক ক্ষমতা আছে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এবং নৌবহর যা আছে সেগুলো সে ধীরে ধীরে ধ্বংস করে ফেলতে পারলে ইরানের আর সেই সক্ষমতা থাকবে না জাহাজ চলাচলের উপর আক্রমণ করার। এটা হচ্ছে আমেরিকান কৌশল।
ইরান সেটা ভালো করেই বোঝে। সেজন্য তারা এখন আর ওই আলোচনার মধ্যে আম জাহাজ চলাচলের রাস্তা খোলা রাখবো, এইদিকে যাবে, সেদিকে যাবে বা আমাদের অনুমতি নিয়ে যাবে, সেদিকে আর যাচ্ছে না। তারা এখন পুরোপুরি বলছে এটা বন্ধ। এবং তারা বলছে আমেরিকান বাহিনী তাদের কার্যক্রম ওই অঞ্চলে বন্ধ না করা পর্যন্ত তারা হরমুজ প্রণালী খুলে দেবে না। কাজেই এটা মানে আলোচনার দ্বার একেবারে বন্ধ হচ্ছে না। কিন্তু ইরান যেটা বলছে যে আমেরিকান বাহিনী তাদের তৎপরতা বন্ধ না করা পর্যন্ত তারা আলোচনায় ফিরে যাবে না। কাজেই আলোচনার দ্বারটা বন্ধ হয়নি, কিন্তু আলোচনার কার্যক্রম, টেবিলে কার্যক্রম সেটা মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে। মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা হর্ন হর্ন লার্ন উল ক্যাস তিনি বলেছেন যে ইরানের উপর যে হরমুজ প্রণালীর উপর যে ইরানের নিয়ন্ত্রণ, এটি যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে বেকায়দায় ফেলেছে। আপনি কি মনে করেন? একেবারে। ইনফ্যাক্ট যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করলো ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে, তখনও সবাই জানতো যে ইরান একটা ঝামেলা সৃষ্টি করতে পারে হরমুজ প্রণালীতে। কিন্তু ওই প্রণালীর নিয়ন্ত্রণটা একেবারে নিয়ে ফেলবে এবং সেখানে জাহাজদের উপর টোল আদায় করা শুরু করবে এবং বিভিন্ন জাহাজ কোম্পানি, বিভিন্ন দেশ সেই টোল দিতে রাজিও হবে, এই কথাটা তারা কেউ ভাবেনি। যার ফলে এটা হয়ে গেছে একটা ইরানের একটা বড় বিজয়, এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা। এটা ছিল আমেরিকার জন্য কৌশলগত একটা বিপর্যয়। এই বিপর্যয়টা ট্রাম্পের বা তার যে অ্যাডমিনিস্ট্রেশন, তার প্রশাসনের যেসব লোকজন আছেন, তাদের মাথায় বোধহয় ছিল না। কারণ যদি থাকতো তাহলে তারা এই যুদ্ধটা এইভাবে করতেন না। সো এটা ইরানের জন্য মানে আমেরিকার জন্য অপ্রত্যাশিত ছিল, গালফ দেশগুলোর জন্য অপ্রত্যাশিত ছিল এবং ইরানও হয়তো এটা এটা তাদের একটা পরিকল্পনায় ছিল, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ ট্রাম্প তৈরি করে দিয়েছে। কারণ এই যুদ্ধটা না শুরু হলে ইরান এইভাবে কখনোই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ হাতে নিত না। কাজেই এই ইরানের এই যে একটা বিজয়, এই প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়াটা, সেটা সুযোগ ট্রাম্পই সৃষ্টি করে দিয়েছে। এখন তিনি চেষ্টা করছেন ইরানের এই বিজয়টা ছিনিয়ে আনতে। কারণ এটা যদি তিনি ছিনিয়ে আনতে পারেন, তাহলে তিনি নিজে একটা বিজয় ঘোষণা করতে পারেন যে এই দেখো আমি হরমুজ প্রণালীকে আবার খুলে দিলাম। তো ইরান সেটা করতে দেবে না। কাজেই এখানে একটা যুদ্ধ হচ্ছে একটা সীমিত মাত্রায়, কিন্তু তার সাথে একটা প্রচন্ড স্নায়ু যুদ্ধ হচ্ছে। কার ইচ্ছা, কার মনোবল, কার আত্মবিশ্বাস সবচেয়ে বেশি এই ক্ষেত্রে, সেটার একটা পরীক্ষা হচ্ছে এখানে। এর মধ্যে ইউরোপীয় দেশগুলো হরমুজে ফি দেওয়ার দিতে সম্মতি হয়েছে। এর অর্থ তো ইউরোপীয় দেশগুলো আহ, ইরানের নিয়ন্ত্রণটা মেনে নিয়েছে, কারণ তাদের জ্বালানি আনা নেওয়া করতে হবে, সরবরাহ নিশ্চিত রাখতে হবে। আহ, তাহলে যুক্তরাষ্ট্র কি আরও বেকায়দায় পড়লো? যুক্তরাষ্ট্র তো পুরোপুরি মানে শুরু থেকেই বেকায়দায় আছে। এখন ইউরোপিয়ানদের মধ্যে একটা দোদুল্যমান অবস্থা। তারা একদিকে যেরকম ইরানের নিন্দা জানায় হরমুজ প্রণালীতে জাহাজের উপর আক্রমণ করার জন্য, অন্যদিকে আবার তারা এখানে আমেরিকার সাথে যোগ দিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের হাত থেকে ছুটিয়ে আনার জন্য কিছু করতে রাজি না। কাজেই তারা মানে দুদিকে চলছে। তারা কিন্তু কখনো যুক্তরাষ্ট্রকে নিন্দা করে নাই ইউরোপিয়ানরা আজ পর্যন্ত। এই যুদ্ধ শুরু করার জন্য কেউ যুক্তরাষ্ট্রকে নিন্দা করেনি, বরঞ্চ উল্টা ইরানকে নিন্দা করে তার যে প্রতিরক্ষামূলক বা পাল্টা হামলার জন্য ইরান যা করেছে সেগুলোর জন্য ইরানের নিন্দা করে। অর্থাৎ তাদের ধারণা মানে ভাবটা হচ্ছে যে আমেরিকা ইরানের উপর বোমা চালাবে এবং ইরান কিছুই করতে পারবে না, তার আত্মরক্ষার কোনো অধিকার নেই, এরকম একটা ভাব ইউরোপিয়ানরা নিচ্ছে। এটা নিচ্ছে এই কারণে যে তারা যুক্তরাষ্ট্রকে পুরোপুরি চটাতে চায় না। যদিও তারা সহযোগিতা করেনি ট্রাম্পের সাথে এই যুদ্ধে, এবং ইরানের নিয়ন্ত্রণটা কতটা মেনেছে এটা নিয়েও আমি একেবারে নিশ্চিত না যে তারা খাতা কলমে ইরানের নিয়ন্ত্রণ মেনে নিয়েছে, এটা আমি মনে করি না। হয়তো তাদের জাহাজ টোল দিয়ে যাতায়াত করতে পারে এবং তারা সরকাররা বলবে এ ব্যাপারে আমি কিছু জানি না, এটা জাহাজের কোম্পানি, জাহাজের মালিক, ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের ব্যাপার, আমি এখানে হস্তক্ষেপ করি না। কিন্তু অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান দেশগুলো কিন্তু ইরানের নিয়ন্ত্রণ মানতে পারে না। তারা বলবে যে না, এটা আন্তর্জাতিক জলপথ, কাজে এখানে কারোই নিয়ন্ত্রণ থাকা উচিত না। এটা হবে তাদের আনুষ্ঠানিক পজিশন। আর ভেতরে ভেতরে তারা জাহাজগুলোকে বলতেই পারে যে তোমরা যেভাবে পারো তোমরা বাণিজ্য চালিয়ে যাও, আমি মানে এ নিয়ে কিছু বলবো না। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান তাকে হত্যা করতে চাচ্ছে
এবং ইরান হত্যা করতে যেহেতু চাইছে, সুতরাং এটি যদি এরকম ঘটে বা এরকম চেষ্টা যদি দেখেন, তাহলে হাজার হাজার মিসাইল ইরানের উপর পড়বে। এটি কি ট্রাম্পের অতীতের এ অনেকগুলো বাগাড়ম্বর করেছে যুদ্ধ শুরুর পর, এটা আরেকটি বাগাড়ম্বর, না এর কোনো ভিত্তি আছে? এখন ব্যাপার হচ্ছে যে ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সবচেয়ে বিখ্যাত সামরিক কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যা করে, এবং তখন থেকেই ধারণা করা হচ্ছিল যে ইরান এর প্রতিশোধ নেবে, এবং সেই প্রতিশোধের লক্ষ্যই হবে ট্রাম্প নিজেই। কারণ যেহেতু ট্রাম্প নিজেই বড়াই করে বলেছিল যে তিনি সুলাইমানিকে হত্যা করেছেন, এখন আবার তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মানে দাবি ঠিক করেন না, কারণ অনেকে মনে করে এটা ইসরায়েলিরা হত্যা করেছে, আমেরিকা করেনি। যাই হোক, পুরো জিনিসের দায়িত্বই ট্রাম্প নিচ্ছে। কাজেই ইরানিরা কিন্তু ইতিমধ্যেই বলেছে যে ট্রাম্পকে হত্যা করতে হবে, এবং এই যে আলী খামেনির যেই শেষ যাত্রা হলো, সেখানে যে তার ছেলে এবং তার যে উত্তরাধিকারী মুস্তাফা খামেনি, তার কিন্তু যে স্টেটমেন্ট ছিল কালকে, সেখানে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই হত্যার জন্য ইরানের জাতি প্রতিশোধ নেবে, এবং এই প্রতিশোধ তিনি বেঁচে না থাকলেও, তার সহকর্মীরা বেঁচে না থাকলেও এই প্রতিশোধটা নেওয়া হবে, কারণ এটা একটা জাতীয় দায়িত্ব। এবং এই শেষ যাত্রা দেখা গেছে অনেকেই পোস্টার হাতে নিচ্ছিল যেখানে লেখা ছিল ট্রাম্পকে হত্যা করো। কাজে ইরানিরা যে ট্রাম্পকে হত্যা করতে চায় এটা নতুন কিছু না, এবং এই আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পরে সেটা আরো জোরালো হয়েছে এই ইরান, এবং এটা ইরান প্রকাশ্যে জনসমক্ষে ঘোষণা দিচ্ছে যে ট্রাম্পকে হত্যা করা হচ্ছে তাদের একটা দায়িত্ব, শুধু লক্ষ্য না, এটা জাতির একটা দায়িত্ব এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া। কাজে ট্রাম্প সেটা জানে। এখন ট্রাম্প যে কথাটা বলেছেন যে হাজার হাজার মিসাইল তাক করে আছে ইরানের দিকে, এবং এমন ধ্বংসযজ্ঞ চালানো হবে যেটা ইরান মানে জীবনে দেখেনি, এগুলো হয়তো একটু বেশি, মানে উনি তো বেশি বাড়িয়ে বাড়িয়ে কথা বলেন, তো সেরকম হতে পারে। কিন্তু এখানে কোনো সন্দেহ নেই যে ট্রাম্প যদি আততায়ীর হাতে নিহত হন, তাহলে কোনো তদন্তের আগেই সবাই ধরে নেবে যেটা ইরান করেছে। হয়তো ইরান নাও করতে পারে, হয়তো ইরানের আগে অন্য কেউ করতে পারে, কিন্তু ধরে না হবে এটা ইরান করেছে, ইরানের ঘাড়েই দোষটা চাপানো হবে, এবং আমেরিকা একটা ব্যাপক হামলা চালাবে ইরানের উপর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইরানও সেটা জানে যে ট্রাম্পকে হত্যা করলে বা যে কোনো আমেরিকান প্রেসিডেন্টকে হত্যা করলে তাদের কপালে দুঃখ আছে, সেটা তারা জেনে শুনেই যেসব কথা বলছে সেটা তারা জেনে শুনেই বলছে। কাজেই তারা এটার থেকে পিছপা হবে ট্রাম্পের হুমকির কারণে, আমার সেটা মনে হয় না। মানে যেটা দুশ্চিন্তার বিষয় যে অন্য কোনো দেশ বা অন্য কোনো গোষ্ঠী এই সুযোগে ট্রাম্পকে হত্যা করে ইরানের ঘাড়ের দায়িত্ব দোষটা চাপাবে কিনা। এটা একটা রাস্তা তৈরি হয়ে গেল যে অন্য কোনো গোষ্ঠী, এমনকি আমেরিকার ভেতরেও কোনো গোষ্ঠী, আমেরিকান সরকারের ভেতরে কোনো গোষ্ঠী যদি ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে চায়, তারা এই সুযোগে ট্রাম্পকে হত্যা করে পুরো দোষটা তারা ইরানের ঘাড়ে চাপাতে পারে। কাজেই বিষয়টা কিন্তু এখন অনেক ঘোলাটে এবং জটিল হয়ে গেল। কিন্তু আয়াতুল্লাহ খামেনির যে শেষ যাত্রায় আহ, আহ, লাখ লাখ, মানে কয়েক কোটি, 4 কোটি লোক হয়েছে বলা হচ্ছে বিভিন্ন সমস্ত 6 দিনের আহ, আনুষ্ঠানিকতায়। কিন্তু সেখানে যদি কোনো পোস্টার থাকে বা কেউ দাবি করে যে ট্রাম্পকে হত্যা করতে হবে, এটা এর অর্থ তো এই নয় যে ইরান সত্যি সত্যি ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা নিয়েছে বা কোনো চক্রান্ত করছে। না, আমার মনে হয় ইরান সেই ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই, যখন কাসেম সোলাইমানিকে হত্যা করা হলো, তারপর থেকেই ইরান সুযোগ পায়নি। কিন্তু আমার মনে হয় না যে ইরান পরিকল্পনা করেনি, বা ইরানের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পকে হত্যা করার। কারণ একটা জিনিস দেখেন, ইরান কিন্তু বারবার একটা জিনিস বলে যে পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে আমেরিকা, সারা দুনিয়ায় অনেক কিছু করে বেড়ায়, কিন্তু তার বিরুদ্ধে কিছু করা যায় না। তার বিরুদ্ধে কিছু করতে গেলেই আপনাকে সন্ত্রাসবাদী, এইবাদী সেইবাদী হিসেবে আখ্যা দেওয়া হয়। এবারই দেখেন ইরানের উপর হামলা হলো, অথচ ইরান যখন পাল্টা ব্যবস্থা নিল, যতটুকু পাল্টা ব্যবস্থা সে নিতে পারে ততটুকু নিল নিজেকে রক্ষা করার জন্য। সেটার জন্যই তাকে তার উপর নিন্দা জারি করলো অনেকে, বিশ্বের অনেক দেশ। অর্থাৎ আত্মরক্ষার অধিকার ইরানের নেই, এমন একটা ভাব সৃষ্টি হলো দুনিয়ায়। কাজেই তারা মনে করে যে এই আমেরিকা যেটা করেছে ইরানে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যে তাদের নেতা এবং তাদের নেতার পুরো ফ্যামিলিকে হত্যা করেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং এটার একটা প্রতিশোধ নিতেই হবে। কারণ প্রতিশোধ না নিলে তারা কেউ বুঝবে না যে এটা তারা করতে পারে না। সারা দুনিয়ায় এভাবে
অবাধে এই ধরনের কাজ তারা করে বেড়াতে পারে না। আমার মনে হয় ইরান আসলেই প্রতিশোধ নিতে চায় এবং প্রতিশোধ না, নেওয়ার একটা আপনি বলছেন পরিকল্পনা তাদের হ্যাঁ, আছে। ইরান ইরান যদি প্রতিশোধ নিতে চেয়েও থাকে, তার তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু এটা তো এমনও হতে পারে যে এই খবরটা তো এসেছে ইসরায়েল থেকে। ইসরায়েল পুরো বিষয়টি আ এবং বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যে এবং যে সমঝোতা যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হতে যাচ্ছে বা হচ্ছে, সেটাকে ভণ্ডুল করার জন্যে এই আওয়াজটা তুলছে কিনা? হ্যাঁ, সেটা হতে পারে। এই খবরটা যে ইসরায়েলের কাছ থেকে এসছে এটা কিন্তু আমেরিকান সরকার আ স্বীকার করেনি, অস্বীকার করেছে। কিন্তু মানে ঘটনা হচ্ছে যে পত্র-পত্রিকায় খবর এসছে যে এটা ইসরায়েলি গোয়েন্দারা এই তথ্য দিয়েছে। তো সেটা একেবারেই হতে পারে যে এই ইসরায়েলি গোয়েন্দারা এই তথ্যটা দিয়েছে এই মুহূর্তে যাতে এই যে আলোচনা হচ্ছে সেটাকে ভণ্ডুল করার জন্য। সেটা হতে পারে। কিন্তু আপনার মনে থাকবে যে ২০২৪ সালে আমেরিকান নির্বাচনের সময় ট্রাম্পের উপর ২ বার আ ট্রাম্পকে হত্যা করার ২ টা প্রচেষ্টা চালানো হয়েছিল। একটা প্রচেষ্টা চালানো হয়েছিল, গুলিটা ছোড়া হয়েছিল। কিন্তু ২য় প্রচেষ্টায় গুলি ছোড়ার আগে আততায়ী যিনি ছিলেন তাকে গ্রেফতার করা হয়। এবং এটার জন্য কিন্তু আমেরিকান গোয়েন্দারা ইরানকে দায়ী করে। কাজেই ইরানকে যে ট্রাম্প হত্যার জন্য দায়ী করা হচ্ছে এটা কিন্তু ইসরায়েল ১ম বার করছে না। এটা আমেরিকানরাই নিজেরাই কিন্তু ইরানের বিরুদ্ধে এই অভিযোগ অনেকদিন ধরেই নিয়ে আসছে। যে তারা ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল ২০২৪ সালে এবং তারা ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করতেই থাকবে। এবং আমি যেটা বললাম যে কাসেম সোলাইমানিকে হত্যা করার পর থেকে এটা মানে বোঝাই যাচ্ছিল যে ইরান একটা প্রতিশোধ নেবে ট্রাম্পের উপর। কিন্তু এখন আরো আরো মানে বেশি হয়ে গেছে বিষয়টা। কারণ শুধু কাসেম সোলাইমানি না, এখন ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তার পরিবারকে হত্যা করেছে। এবং আরো অনেক লোক হত্যা হয়েছে। কাজেই ইরানের প্রতিশোধ নেওয়ার যে একটা ইচ্ছা আছে সেটা গোপন কিছু না। এবং এটা যদি ইসরায়েলিরা একটু এটা নিয়ে খেলা করতে চায় তারা করতেই পারে। কিন্তু আসল কথা হচ্ছে যে হ্যাঁ, ইরানের মধ্যে প্রতিশোধ নেওয়ার স্পৃহাটা এটা জনসমক্ষে ঘোষিত হয়েছে এবার। একেবারে জনসমক্ষে। কারণ এই যে এই যে শেষ যাত্রা যারা ছিলেন তাদের অনেকেই যে প্ল্যাকার্ড ছিলেন হাতে নিয়েছিলেন সেই অনেক প্ল্যাকার্ড কিন্তু ইংরেজিতে ছিল। কিল ট্রাম্প লেখা ছিল। তো ইংরেজিতে প্ল্যাকার্ড নেওয়ার কারণটা কি? তারা আমেরিকানদের জানাতে চায় এটা। এটা শুধু নিজেদের মধ্যে কথা না, এটা আমেরিকানদের জানাতে চায় যে আমরা তোমাকে হত্যা করতে চাই। কাজেই তারা মানে জেনে শুনে এই ঘোষণাটা দিয়েছে যে তারা ট্রাম্পের উপর প্রতিশোধ নেবে। এখন আমি একটু আগে যেটা বলছিলাম যে বিপদটা হচ্ছে যে অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো দেশ এই সুযোগ নিয়ে ট্রাম্পের উপর একটা হামলা চালাতে পারে কিনা যাতে তারা ইরানের উপর দোষটা চাপাতে পারে। কারণ ইরান অলরেডি বলে দিয়েছে যে তারা প্রতিশোধ নেবে। কাজেই কোনো তদন্ত ছাড়া, কোনো প্রমাণ ছাড়াই তারা বলতে পারে যে ইরান তো বলেছিল যে তারা প্রতিশোধ নেবে, এটাই তার প্রমাণ। কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে আ ট্রাম্পের আ উপস্থিতিতেই একজন হামলাকারীকে, একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এবং পরবর্তীকালে কিন্তু আমরা তার এই ঘটনার কোনো ফলো আপ দেখিনি। মানে আ এটার সাথে কি কোনো আ বিদেশি কোনো চক্র জড়িত কিনা? না এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়? এ ব্যাপারে আপনার কোনো ধারণা দিবেন কিনা দর্শকদের? দেখেন ট্রাম্পের উপর মানে ট্রাম্পের জীবন্যাসে যত প্রচেষ্টাই হয়েছে এ পর্যন্ত প্রতিটা নিয়েই কিন্তু আমেরিকার জনমনে একটা প্রশ্ন রয়ে গেছে যে এটা কি আসলেই একটা মানে তাকে হত্যার ষড়যন্ত্র ছিল মানে নাকি সন্দেহ, এটা প্রশ্ন পাতানো এবং খেলা। সন্দেহ। বিশেষ করে ওই নির্বাচনের আগে যে ২ টা ঘটনা ঘটে এই ২ ঘটনা নিয়ে অনেকের বক্তব্য ছিল যে এটা ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ানোর জন্য, বিশেষ করে যারা রিপাবলিকান তাদের মধ্যে ট্রাম্পকে নিয়ে একটা বিরচিত ভাবমূর্তি তৈরি করার জন্য এই জিনিসটা ঘটানো হয়েছে। এবং এই সম্প্রতি যে ওয়াশিংটনে যে ঘটনা ঘটলো সেটা নিয়েও কিন্তু অনেকে মনে করছেন যে এটা 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 কি ঘটনা? এটাও কি পাতানো খেলা নাকি? তো ট্রাম্পকে নিয়ে একটা অবিশ্বাস আছে মানুষের মধ্যে। ট্রাম্পকে নিয়ে যাই ঘটে অনেকেই এটা নিয়ে প্রশ্ন তোলেন যে এটা আসল না এটা মানে মানে পাতানো খেলা, এটা একটা প্রতারণা। সো এটা হচ্ছে ট্রাম্পের একটা বেসিক সমস্যা। যে তার কথা তাকে নিয়ে ঘটনা মানুষ বিশ্বাস করতে পারে না। যে কারণ তিনি মিথ্যা কথা বলেন, তিনি ঘটনা সাজান ইত্যাদি, ইত্যাদি। কাজেই এই আপনি যেই ঘটনার কথা বলছেন সেটা নিয়ে আর কোনো উচ্চবাচ্য নেই। সেটাও একটা সন্দেহের মানে জন্ম দেয় যে কি হলো তাহলে? ওই লোকটা কে? কোথা থেকে আসলো? সে কি একা কাজ করছিল নাকি অন্য কেউ তার সাথে ছিল? এটা কি কোনো গোয়েন্দা সংস্থা, বিদেশি সংস্থার
ষড়যন্ত্র, কোনো তথ্য বাইর হয়নি কিন্তু। হঠাৎ করেই আপনি যেটা বলছেন, সব চুপ হয়ে গেছে। কাজেই এটা নিয়ে একটা আ বিভ্রান্তি, প্রশ্ন থাকতেই পারে এবং আছে। এটা একদম আছে। আমেরিকান আমেরিকান রাজনৈতিক বলয়ে এটা প্রায় আলোচিত হয়। অনেকে আবার হাসি-ঠাট্টাও করেন এটা নিয়ে। যদিও করা উচিত না, কারণ মানে বিশেষ করে যখন ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল, তার কান ঘেঁষে চলে গেছে গুলি। তো ওই গুলি তো মানে ১ ইঞ্চি এদিক-ওদিক হলেই তো তার মাথার মধ্যে ঢুকে যেত। কাজেই এটা ঠাট্টার ব্যাপার না, কিন্তু ঠাট্টা করা হয়। আমরা আলোচনা প্রায় শেষ দিকে এসেছি। আ ইসরায়েলের আগ্রাসন চলছিল লেবাননে। আর লেবাননে কি এখনো যুদ্ধ চলছে? না আবার আ তাদের সৈন্য প্রত্যাহারের ঘোষণাও আমরা দেখতে পাচ্ছি? মানে পরিস্থিতিটা কি? লেবানন ফ্রন্টের যুদ্ধ পরিস্থিতিটা কি? এখন অফিসিয়ালি একটা যুদ্ধবিরতি চলছে। আমেরিকা যেটা লেবানন সরকার এবং ইসরায়েলের সাথে মধ্যস্থতা করে একটা যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিল। অফিসিয়ালি সেটা চলছে। কিন্তু আনঅফিসিয়ালি কোনো যুদ্ধবিরতি আসলে সেভাবে নেই। কারণ ইসরায়েল তার কার্যক্রম কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে। এই সেদিনই লেবাননে কয়েকজনকে হত্যা করল। তারা মানে প্রতিদিনই লেবাননের কোনো গ্রাম ধ্বংস করছে, কোনো বিল্ডিং ধ্বংস করছে, কোথাও আক্রমণ করছে এবং সবসময় বলছে যে আমি হিজবুল্লাহকে অ্যাটাক করছি। কাজেই ই জি মানে আমার সবসময় মনে হয় যে ইসরায়েল যখন কোনো যুদ্ধবিরতিতে স্বাক্ষর করে, সে মনে করে যুদ্ধবিরতি আ নিয়মকানুন অন্য পক্ষের উপর বর্তায়, তার উপর বর্তায় না। সে নিজে যা করার সে করে যাবে। কিন্তু লেবাননের সমস্যা হচ্ছে যে লেবাননে সে কোনো কাজ করতে গেলে হিজবুল্লাহর একটা পাল্টা পদক্ষেপ থাকে। তখন সে বলে যে, "এই যে দেখো হিজবুল্লাহ যুদ্ধবিরতি ভঙ্গ করছে।" কিন্তু লেবাননে ইসরায়েলের উপস্থিতি তো একটা আ লঙ্ঘন। কারণ তার তো লেবাননে থাকার কথাই না। কিন্তু সে কিন্তু সৈন্য প্রত্যাহার এখনো করছে না। কিছু এলাকা থেকে সরে যাওয়ার কথা, যেখানে লেবানিজ সেনাবাহিনী গিয়ে নিয়ন্ত্রণ নেবে। কিন্তু সেটাও সে করছে না। বরঞ্চ ইভেন ঐসব এলাকায় যেখানে লেবানিজ সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার কথা, সেখানেও সে হামলা চালাচ্ছে। এই মানে বিভিন্ন লক্ষ্যবস্তু টার্গেট করে। কাজেই ইসরায়েল এক ধরনের মানে আইনের ঊর্ধ্বে কাজ করে। একটা চুক্তিতে স্বাক্ষর করে, কিন্তু চুক্তি মানার কোনো দায়-দায়িত্ব সে না। ওটা মানার দায়-দায়িত্ব অন্য পক্ষের। এরকমভাবে চলে। এবং লেবাননে সেটা করছে। কিন্তু লেবাননে সেটা করার একটা সমস্যা আছে, যেহেতু হিজবুল্লাহ এটার পাল্টা পদক্ষেপ নিতে পারে এবং হিজবুল্লাহ নেয়ও। আবার ওদিকে ইরানও কিন্তু একটা ঘোষণা দিয়ে বসে আছে যে ইসরায়েল যদি দক্ষিণ লেবানন কিছু হালকা কাজ করছে, কিন্তু সে যদি আবার পুনরায় বৈরুতে আক্রমণ করে লেবাননের রাজধানী, তাহলে ইরান ইসরায়েলকে আক্রমণ করে বসবে। কাজেই ইসরায়েল এখনো বৈরুতে নতুন করে কোনো আক্রমণ চালাচ্ছে না। একবার চালিয়েছিল, সেটা আবার আমেরিকানরা ইরানিদেরকে ধরে বেঁধে বলছে যে তোমরা কোনো প্রতিক্রিয়া দেখিও না আপাতত। এটা আমাদের হাতে ছেড়ে দাও। কাজেই ইরান বলে দিয়েছে যে এটা আমেরিকার দায়িত্ব ইসরায়েলকে মানে নিবৃত্ত করার বা থামানোর দায়িত্ব আমেরিকানদের। এবং যদি থামাতে না পারে তাহলে ইরান এই যুদ্ধে নিজেই আবার যোগ দেবে। কিন্তু ইসরায়েল এখন তার অভিযান চালাচ্ছে দক্ষিণ লেবাননে এবং এটা চালিয়ে যাচ্ছে। এটা থামছে না। এই যুদ্ধবিরতি কার্যকর হওয়া না হওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের একজন মন্ত্রী সম্ভবত আ ইসরায়েলকে লক্ষ্য করে বলেছিলেন যে আ যুক্তরাষ্ট্র ছাড়া তাদের কোনো বন্ধু নেই। কিন্তু এর জবাবে আ ইসরায়েলের একজন মন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে যে, "না, আমাদের ছোট একটি দেশ বা আমাদের ছোট একটি আ দেশ বন্ধু আছে ভারতকে ভারতকে আ ইঙ্গিত করে।" অর্থাৎ ভারত তো বিশাল দেশ। এটি একটু ব্যঙ্গ করে বলছে যে, "ভারত তো আমাদের বন্ধু আছে, তোমরা না থাকলেও।" এরই মধ্যে আবার এই সর্বশেষ যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর আ একটি ভারতীয় জাহাজ আক্রান্ত হয়েছে এবং সেখানে ১১ জন নাবিক ছিলেন। একজন এর খোঁজ পাওয়া যায়নি। ভারত উদ্বেগও প্রকাশ করেছে। এই ২ ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র থাকতে পারে? না না, কাকতালীয়? না, এখানে কোনো যোগসূত্র নেই। কারণ ইরান যখন কোনো জাহাজে আক্রমণ করে, সে ওইখানে নাবিক কারা আছে, কোন দেশের নাবিক, সেটা চিন্তা করে আক্রমণ করে না। তারা দেখে ওই জাহাজটা কোন দেশের পতাকা বহন করছে, কোন দেশের মালিকানা, কোন দেশে যাচ্ছে, কোন দেশ থেকে আসছে। এইসব বিবেচনা করে সে আক্রমণ করে। নাবিক কিন্তু বেশিরভাগ জাহাজেই ভারতীয়। দেখা যায় যে ওই উপসাগরীয় অঞ্চলে যত নৌ চলাচল হয়, সেখানে অনেক ভারতীয় এবং পাকিস্তানি নাবিক কাজ করে। কাজেই ওই হিসাব করে ইরান আক্রমণ করে না।
আর ইসরায়েলের যে কথা মন্ত্রী বলেছেন যে আমাদের একটা আরো বন্ধু আছে, যেমন ছোট্ট একটি দেশ ভারত। মানে আমেরিকাকে বোঝাচ্ছে যে আমাদের মানে বড় মিত্র আছে। কিন্তু মানে যে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি যখন ওই কথাটা বলেছিলেন যে ইসরায়েলের বোঝা উচিত যে পৃথিবীতে শুধু আমেরিকায় তার মিত্র, ওটা তিনি ওই ভারতের সাথে যে ইসরায়েলের সম্পর্ক সেই হিসেবে বলেননি। তিনি বলেছিলেন যে আমেরিকা ছাড়া তোমার গতি নেই, কারণ তোমার অর্থনীতি, তোমার সামরিক ব্যবস্থা সবই নির্ভর করে আমেরিকান সাহায্যের উপর। আমেরিকা সরবরাহ না করলে তোমার মানে সেনাবাহিনী, বিমান বাহিনী গোলাবারুদই থাকবে না। এটাই হচ্ছে কথা। ভারত তো সেই ঘাটতি পূরণ করতে পারবে না। কাজেই ভারতের সাথে বন্ধুত্ব হচ্ছে অন্য জিনিস। ওইটা আমেরিকার বন্ধুত্বের বিকল্প হতে পারে না। কাজেই এইসব কথা বলে তো লাভ নেই যে ভারত আমাদের বন্ধু। তো উনি বলছেন, কিন্তু আসলে ইসরায়েলের দরকার আমেরিকা। আমেরিকান বন্ধুত্ব হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বেশি দরকার। কিন্তু সেই বন্ধুত্ব তারা হারাতে চলছে, কারণ আমেরিকার জনগণ প্রথমবারের মতো ইতিহাসে প্রথমবারের মতো এখন আমেরিকান জনগণের মধ্যে যে ইসরায়েলের প্রতি বিরূপ নেতিবাচক মনোভাব, সেটা এখন সংখ্যাগরিষ্ঠ আমেরিকানদের মধ্যে চলে এসছে। এটা বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, গত কয়েক মাস ধরে জরিপে দেখা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ আমেরিকান লোকজন এখন ইসরায়েলের প্রতি একটা নেতিবাচক মনোভাব পোষণ করছে, যেটা ইতিহাসে আগে কখনোই হয়নি। কাজেই যারা কংগ্রেস যারা আইন প্রণেতা কংগ্রেসে আছেন এবং এই নভেম্বরে তারা নির্বাচনে যাচ্ছেন, তাদের মাথায় এটা থাকবে। কারণ তাদের কাছে এই জনমতটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাদেরকে ২ বছর অন্তর অন্তর নির্বাচনে যেতে হয়। এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যে সদস্যরা ২ বছর অন্তর অন্তর তাদের নির্বাচনে যেতে হয়। কাজেই জনমতকে তারা উড়িয়ে দিতে পারে না, এবং জনমতটা এখন একেবারেই ইসরায়েলের বিপক্ষে চলে গেছে। তো ইসরায়েলের জন্য একটা বিপদ, আমেরিকার সমর্থন যদি হারায় সে, ইসরায়েলের জন্য এটা একটা বিপর্যয় হবে। আমরাও আশা করি যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ খেলা বন্ধ হবে এবং সেখানে যে লক্ষ্যে সমঝোতা স্মারক সই হয়েছিল সেটা স্থায়ী শান্তির দিকে যাবে। সাবির মোস্তফা, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ।